আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদ্যুজ্জামান মিলন। শুরু করছি আজকে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য শিরোনামগুলো নিয়ে। কলম্বিয়া দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 247 রান করার পর দ্বিতীয় ইনিংসে আবারও শান্তদের ব্যাটিং দোষ। 115 রানে এনে তাদের প্রথম সারির 6 উইকেট। চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়, এখনো বাংলাদেশ 96 রানে পিছিয়ে। এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়ার 180 রানের জবাবে ক্যারিবিয়ানদের সংগ্রহ মাত্র 190 রান। অজিরা দ্বিতীয় ইনিংসে 92 রানে 4 উইকেট হারিয়েছে। 6 উইকেট হাতে রেখে 82 রানে লিড পেয়েছে অজিরা। তবে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে ব্যাটে লাগলো এলবিডব্লিউ, মাটি ছুঁয়েও ক্যাচ। তুমুল বিতর্কের জন্ম দিয়েছে আম্পায়ার। বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার। বাংলাদেশ সিরিজ দিয়ে টি-20তে চালু হচ্ছে পাওয়ার প্লের নতুন নিয়ম। অপ্রাপ্তবয়স্ক 11 নারীকে ধর্ষণের অভিযোগ ক্যারিবীয় বর্তমান দলের ক্রিকেটারের বিরুদ্ধে, নিটপাড়া তোলপাড়। 16 মাস পর আবারও নিউজিল্যান্ডের দলে ফিরলেন অ্যাডাম মিলনে। পালমেরাস ও বোতাফোগোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব। আগামীকাল রাত 10টায় শুরু হবে ম্যাচটি। গতকালের ম্যাচে ম্যানচেস্টার সিটি 5-2 গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। জুভেন্টাসকে। ক্যাসাব্লাঙ্কাকে 2-1 গোলে হারিয়েছে আল আইন। আল হিলাল 2-0 গোলে পাচুকাকে। এছাড়াও সালজবুর্গকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে। 3 ম্যাচের মধ্যে বাংলাদেশের 2টি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা 7টায় আর একটি বিকেল 4টায়। অথচ বাংলাদেশ দল মিয়ানমারে অনুশীলন করতেছে সকালে। বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজকের প্রথম দিনে উপস্থিত ছিলেন 41 জন। ভিসা জটিলতা আসতে পারেনি, বাকি প্রবাসী ট্রায়াল আসতে চাও বাকি 5 জন। আমরা শুরু করব কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসটা নিয়ে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 115 রানে 6 উইকেট নেই। যে উইকেটে শ্রীলঙ্কা ব্যাট করে যেখানে 458 রান সংগ্রহ করেছে, সেখানে বাংলাদেশ আসলে এতটা খারাপ খেলতেছে কিভাবে? দেখেন, এই বিষয় নিয়ে আমি কথা বলবো ঠিক গতকাল টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে যে জমকালো আয়োজন হয়েছিল এবং জাতীয় দলের সব ক্রিকেটার যারা প্রথম টেস্টে খেলেছিলেন, বেশিরভাগ ক্রিকেটার ছিলেন সেখানে। হাবিবুল বাশার এসেছিলেন এবং হাবিবুল বাশার কিন্তু একটা কথা বলেছেন যে আমরা আমাদের টেস্টের সেই কনসিস্টেন্সি, যেটা শুরুর পর থেকে গত 10-15 বছরে একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আবার পুরোনো জায়গায় ফিরে গিয়েছে, অর্থাৎ ব্যাটিংয়ের সেই ধারাবাহিকতা নেই এবং সেটাই কিন্তু ব্যাটসম্যানটা প্রমাণ করছে। 25 বছরের বাংলাদেশের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত 25টা টেস্ট জিততে পারেনি, জিতেছে মাত্র 23টা। তো আসলে যে বাংলাদেশের একটা সময়ের পর থেকে আমরা আগে কিন্তু জানতাম যে যারা শেষের দিকে ব্যাট করে বা প্রথম দিকে ব্যাট করে তাদের কোয়ালিটিটা হচ্ছে প্রায় সেম। তো সেই যে ধারাবাহিকতা, হয়তো বাংলাদেশ 2-1টা ম্যাচ ভালো খেলে, আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে 2টা ম্যাচ জেতার পর আবার তারা জিম্বাবুয়ের সাথে হার। এই যে গ্রাফের উঠানামাটা, এটা করলে আসলে ক্রিকেটটা এগোবে কিভাবে? দেখেন, দলে কিন্তু পারফর্মার 1জন বা 2জন। আপনি যদি গল টেস্টের কথা বিচার করেন তাহলে সেখানে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস সেঞ্চুরির কাছাকাছি গিয়ে 90 রান করেছিলেন। তো এই 2জন বা 3জনের এইবারের টেস্টে কিন্তু কেউই রান পাননি ওইভাবে। আপনার মুশফিকুর রহিম অনেক চেষ্টা করে মাত্র 35 রানে করতে পেরেছেন এবং শান্ত রান পাননি। আপনার লিটন দাস এবং প্রত্যেকজন একাধিকবার চান্স পাচ্ছে। হ্যাঁ, না তাদের ইনিংসটা আরো ছোট হতো। দেখেন, আর আমাদের ওপেনারের যে দুর্বলতা আছেই, এনামুল হক বিজয়, তারপরে সাদমান ইসলাম, আপনার কেউই কিন্তু ওপেনিংয়ে একটা বড় দুটি করা দরকার। যাদের আসলে ওপেনিংয়ে কারা খেলে, নতুন বলে খেলে, নতুন বলে যারা দীর্ঘমেয়াদে অনেকক্ষণ ধরে, মানে আপনার দলের সেরা ব্যাটসম্যানই কিন্তু ওপেনিংয়ে নামে। আপনি কিন্তু এনামুল হক বিজয়কে নিয়ে আগে আলোচনা করেছেন। বিজয় কিন্তু আজকেও ব্যর্থ। হ্যাঁ, সে আজকে কিন্তু টেস্ট না, সে আজকে টি-20 খেলার চেষ্টা করেছে। 19 বলে 19 রান, একটা ছক্কা আর 2টা 4। মানে সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। সে বুঝতে পারছেন না যে তিনি আসলে টেস্ট খেলবেন না টি-20 খেলবেন। এটা করতে গিয়ে কিন্তু তিনি আজকে আউট হয়েছেন। এবং পুল করতে গিয়ে ব্যাটারের কানাইটে উইকেট বদলি ওদের একজন ক্রিকেটারের হাতে ক্যাচ তুলে দিয়ে চলে এসেছেন। আসলে ওইটাই বলবো যে আসলে ব্যাটসম্যানরা রান না পারলে এই টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। ইনিংস আসার মানে ইনিংস ব্যবধান হারার আরো আছে বাংলাদেশ। আগামীকাল সকালের সেশন আপনি দেখেন, বাংলাদেশ আমার মনে হয় না টিকবে। আর উইকেটে কিন্তু উল্লেখযোগ্য ব্যাটসম্যান বলতে শুধু লিটন দাস, আর বাকি কেউ নাই। তারপরেও পারবে না। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন। যেখানে বাংলাদেশের স্থানীয় সময় ম্যাচগুলো শুরু হবে 7টায়, মানে নারী এশিয়ান কাপ বাসে,
আরেকটা হবে বিকাল 4টায়। তো বাটলার আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে যে সকালবেলা অনুশীলন করাচ্ছেন, যেখানে তার সুযোগ আছে বিকালে বা সন্ধ্যার পর অনুশীলন করার? এইটা একটা ভালো প্রশ্ন করেছেন। ঢাকাতে কি দেখি আমরা সব সময় সকালে সকালে ভোরবেলা অনুশীলন করেন, এবং এটা আমরা অনেক দিন থেকেই ফলো করেছি। আমাদের গণমাধ্যমকে এড়িয়ে থাকার জন্যই কিন্তু তারা এটা করতেন। এমন না যে ভোরবেলা অনুশীলন করলে আপনার অনুশীলনের একটা স্পেশালিটি আছে, বা এইখানে ট্রেনিং করলে একটু বেশি ঘাম ঝরানো যায়, আপনার ফুটবলারদের বেশি সময় দিতে পারেন, এমন কিছু না। জাস্ট মিডিয়া থেকে দূরে থাকতে, কারণ ভোরবেলা অত সময় ঘুম কামাই করে কোনো গণমাধ্যমের মনে হয় না খুব বেশি আগ্রহ থাকে। আমি বেশ কয়েকবার হ্যাঁ, যেমন শুধুমাত্র আমাদের কাজ শেষ করতে করতে হ্যাঁ। অলমোস্ট 12টা অফিসে বেজে যায়। বেঁধে যায়। তো ওইটার কারণে সকালবেলা কমলাপুরে আমরা ট্রেনিং, বা ধানমন্ডি আবাহনী মাঠের ট্রেনিং, বা বঙ্গবন্ধু এই ঢাকা স্টেডিয়ামের ঢাকা ট্রেনিং, জাতীয় স্টেডিয়াম। ওগুলো আমরা দেখেছি। কিন্তু কোন কৌশলে বা কোন চিন্তা ভাবনায় বাটলার মানে সন্ধ্যার ম্যাচের সকালবেলা ট্রেনিং করাচ্ছেন, সেটা ব্রিটিশ কোচ নিজেই ভালো জানেন। আসলে আমি জানি না তার মাথায় আসলে এখন কি পরিকল্পনা চলছে আসলে। হ্যাঁ, আজকে প্রবাসী ফুটবলদের ট্রায়াল হয়েছে জাতীয় স্টেডিয়ামে। আপনিও দেখেছেন যে জায়ন আহমেদের মতো যারা সুদূর এমিরেট থেকে এসে তাদের চোখে মুখে একটা উল্লাস। তো আসলে যারা ট্রায়ালে আছেন তারা কিন্তু অনেকেই প্রবাসীদের দলে খেলার বিপক্ষে। সেক্ষেত্রে এত দূর থেকে যারা এসেছে তাদের প্রতি আসলে সুবিচারটা হবে কিনা? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সুবিচারটা হবে কিনা এই প্রশ্নে আমরা কিন্তু গণমাধ্যমের কর্মীরা ফাহাদ করিমকে, মাহফুফের সহসভাপতি, যিনি এটার একটা অন্যতম কোঅর্ডিনেটর, তাকে এই প্রশ্নটা করেছিলাম, এবং তিনি যে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেছেন সেটা কিন্তু আসলে আমরা তার কাছ থেকে স্পষ্ট কোনো ধারণা পাইনি। আমি একটু যদি ব্যাখ্যা করে বলি, তিনি বলেছেন যে এই ফুটবলারদের আমরা ইভ্যালুয়েশন করব, নট সিলেক্ট। অর্থাৎ আমরা এদেরকে বাছাই করছি না কোনো দলের জন্য। বা এরপরে আপনি ধরেন বাছাই প্রক্রিয়াটা কি হয়, আপনি একটা ক্যাম্প করেন, ক্যাম্প করার পরে আপনার সামনে নির্দিষ্ট কোনো একটা টুর্নামেন্ট বা প্রতিযোগিতা থাকে, ওখান থেকে আপনি প্রাথমিক ট্রায়ালে মনে করেন যে প্রাথমিক বাছাই 36 জন ফুটবলার থাকে, সেখান থেকে আপনি কাটছাট করে 23 জনে নিয়ে আসেন একটা সময়। তিনি কিন্তু সেই লাইনেই হাঁটেননি বা সেইভাবে কথা বলেননি। তিনি বলছেন আমরা এটাকে একটা ট্রায়াল হিসেবে দেখছি, যে বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন, সেই আগ্রহটা তাদেরকে একটা বড় প্ল্যাটফর্মে এনে আমরা একটা ছাতার নিচে জড়ো করে তাদেরকে খেলানোর সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ তাদেরকে বিচার করবেন আমাদের টেকনিক্যাল ডিরেক্টর। এখানে একটা প্রশ্ন আছে, আপনি দেখেন যে বেশিরভাগ ফুটবলার কিন্তু আপনি নিজেও দেখেছেন এজ লেভেল 16 থেকে 20, হ্যাঁ, এই মানে একদম তরুণ ইয়াং ফুটবলার আমরা দেখলাম। কিন্তু আমাদের ন্যাশনাল টিমে কিন্তু দরকার একটু এক্সপিরিয়েন্স, 20-22 বা 25 এই ধরনের, মানে 20-এর উপরের ফুটবলার দরকার। কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু যদি সিলেক্ট হন তারা বয়সভিত্তিক ফুটবলের জন্য হবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বয়সভিত্তিক ফুটবলারদের যে তত্ত্বাবধানে যে কোচের আন্ডারে যারা খেলবেন, সেই কোচই বাফুফে এখনো ঠিক করেনি। এখন আপনি কিছু ফুটবলার সিলেক্ট করে আপনি ধরেন আমার হাতে তুলে দিলেন, কিন্তু আমি তো কোচ না, আমার এই ফুটবলারকে নাও পছন্দ হতে পারে। আপনি যত বড়ই টেকনিক্যাল হন না কেন, যত বড়ই টেকনিক্যাল গ্রাউন্ডে খুব সাউন্ড হন কিনা, আমার কোচের একটা দর্শন থাকতে পারে, ফিলোসফি থাকতে পারে। আমি কিন্তু ওই ফুটবলারদের কিভাবে বাছাই করব আমিই জানবো। তো এইখানে আমি আপনার সাথে আরেকটু যুক্ত করে যাচ্ছি। এর আগে কিন্তু গোলাম রব্বানী ছোটন বলেছিলেন যে প্রবাসীরা বাংলাদেশে আসলে যাতে হিসাব করে আসে, কারণ আমাদের কাছে সেই মানের প্লেয়ার আছে। তো যারা যুক্তরাষ্ট্রের এজ লেভেলে খেলে তাদের সাথে কিন্তু আমাদের কোয়ালিটি কখনোই ম্যাচ করবে না। তো সেই ক্ষেত্রে এই কথা দ্বারা কিন্তু সে প্রবাসীদের বিরুদ্ধে আছেন তিনি, এটা কিন্তু প্রমাণ পাচ্ছে, এবং তিনি এই কমিটিতে আছে। তো সেই ক্ষেত্রে সিলেকশনের উপরে কিন্তু আনফেয়ার একটা তকমা লেগে যেতে পারে। এখানে সিলেকশনের আরেকটা ব্যাখ্যা ফাহাদ করিম দিয়েছেন। এটা আপনি বিষয়টা যদি ওইভাবে খেয়াল করেন যে তারা ইভ্যালুয়েশন করছে, অর্থাৎ প্রত্যেক ধরেন এখানে 46 জন ফুটবলার আসবে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, 46 জন ফুটবলের পার প্রোফাইল থাকবে একটা করে। এই প্রোফাইলটা কিরকম হবে, ধরেন তার অ্যাজিলিটি কেমন, তার স্পিড কেমন, তার মুভমেন্টের স্কিল কেমন, এইটার উপর বিভিন্ন তার টেকনিক্যাল সাইডগুলোর উপর একটা পয়েন্ট নির্ধারণ করবেন কোচ। এখন কোচ তো একজন না, বা টেকনিক্যাল ডিরেক্টর একজন না। ধরেন আপনার মাহবুব রহমান রক্সি থাকবেন, আপনার আলফাজ আহমেদ থাকবেন, আপনার সাইদ হাসান কানন থাকবেন, টেকনিক্যাল ডিরেক্টর সাইবুল টিটু যিনি একজন কোচ। অর্থাৎ 5 জন। আপনি কি হয়, ধরেন একটা রিয়েলিটি শোতে গেলেন, সেই রিয়েলিটি শোতে আপনি দেখেন যে একটা টেবিলে 5 জন বিচারক থাকে, আর কেউ একজন গান গাইছেন, অথবা কেউ একজন রান্না করছেন, বা কেউ একজন তার পারফর্মটা করছেন। এখন আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি কিন্তু তাদের একজন ব্যক্তি বিচারক কিন্তু তাকে ইয়েস কার্ড দিতে পাচ্ছেন না।
আপনার সমষ্টি 5 জনের পয়েন্ট যোগ করার পরে একটা যাচাই বাছাই কমিটি একটা ইয়েস কার্ড দিচ্ছেন। তো এই ফুটবলারদের সেই ইয়েস কার্ড পেতে হলে এই টেকনিক্যাল কমিটির উপর ভরসা করতে হবে। যাদের কথা বললেন যারা টেকনিক্যাল কমিটিতে আছে এবং আমরা জানি যে তারা যেখান থেকে প্রস্তুতি নিয়ে আসছে, তো সেক্ষেত্রে তাদেরকে সে যোগ্যতাটা আছে তাদেরকে মূল্যায়ন করার অবশ্যই এই ক্ষেত্রে কোনো প্রশ্ন মানে অবকাশ নেই। আমাদের দেশের শীর্ষস্থানীয় ফুটবলাররাই বা টেকনিক্যাল কমিটি বা কোচরাই কিন্তু মানে এই সিলেকশনে আসেন, মানে তাদের নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। বিশেষ করে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, যিনি ঘরোয়া ফুটবলে অনেক দিন ধরে আবাহনী, শেখ রাসেল এবং অন্যান্য বড় বড় দলের কোচ ছিলেন। আপনি মোহামেডানের আলফাজের কথা বলতে পারেন, তিনি একজন অন্যতম সেরা বাংলাদেশের ফুটবলার, স্ট্রাইকার ছিলেন। তিনি কিন্তু মোহামেডানকে এবার দীর্ঘদিন পর শিরোপা জিতিয়েছেন। তারপরে রহমান মারুফুল হক আছেন, তারপরে আপনার সাইদ হাসান কানুন। মানে তাদের বিচার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তাদের যে পয়েন্ট আউট হবে, অর্থাৎ 5 জনের সমন্বিত পয়েন্ট যোগ করা হবে, করার পরে একজন প্লেয়ারের প্রোফাইলে ওই পয়েন্টটা কাউন্ট করা হবে। তারপরে কোনো না কোনো কোচ ওই প্রোফাইল যখন তার কোনো ফুটবলারের প্রয়োজন হবে তখন তাকে হয়তো ডাকবেন বা ডাকতে নাও পারেন। আপনি আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আপনি আসছেন এখানে জাতীয় দলে খেলতে, কিন্তু আপনাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে না যে আপনি জাতীয় দলে খেলবেন। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের আমরা কিন্তু এর আগে দেখেছি সুমিত সুমের মতো প্লেয়াররা বলেছেন যে আমাকে খেলার নিশ্চয়তা দিতে হবে, কিন্তু এরা কিন্তু খেলার নিশ্চয়তা বাফুফে তাদেরকে দিচ্ছে না। আজকে ফাহাদ করিমের কথাবার্তায় আমরা যেটা বুঝলাম যে তিনি কিন্তু প্রত্যেক ফুটবলারের এই যে বায়োডাটা বা বায়োগ্রাফি বা পয়েন্ট আউট করে যে সাবমিট করবেন একজন প্রোফাইলের স্কোরগুলো, এগুলো বাফুফের কাছে থাকবে। তখন কোনো না কোনো কোচের আন্ডারে যখন তাদেরকে প্রয়োজন হবে তখন হয়তো তাদেরকে কল করবে বা তাদেরকে বলবে তোমরা আসো, তোমরা খেলে যাও। ততদিনে সেই ফুটবলার যদি নিশ্চয়তা না পায় যে আমি থাকছে কি থাকছে না, কোন ভরসা আসবে, বা তিনি তখন ওই যে দলের বা যে দেশের হয়ে খেলছেন অ্যাজ লাইক যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র বা ক্লাব লেভেলে যদি ভালো কোনো জায়গায় সুযোগ পেয়ে যান, তিনি নাও আসতে পারেন, বাংলাদেশের জন্য একটা সুযোগ হারাতে পারে। আপনি যেটা বলছেন, তো আবার এমন হতে পারে যে আন্ডারহ্যান্ড ডিলিংস হচ্ছে, একজন খারাপ ফুটবলার কোনো না কোনোভাবে হয়তো ফুটবল ফেডারেশনের সঙ্গে কোঅপারেশন করে আন্ডারহ্যান্ড ডিলিংস করে দেখা গেল দলে ঢুকে গেল। মানে স্বচ্ছতার যে জায়গাটা আপনি বলছেন ওই জায়গাটা কিন্তু পরিষ্কার হলো না আমাদের কাছে। আমরা যারা দর্শক বা সাধারণ ফুটবল প্রেমী তারা কিন্তু ওই ধোঁয়াশার ভিতর থেকে গেলাম যে আসলে এদেরকে ডেকে এনে আসলে কি করা হচ্ছে। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারলাম? ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। প্রবাসী ফুটবলাররা আমাদেরই অংশ, তারা কোনো বিদেশি না, তারা আমাদেরই স্বদেশী। আমরাও চাইবো প্রবাসী ফুটবলারদের তাদের যোগ্যতার বিচারে তাদের সাথে ফেয়ার সিলেকশন হোক এবং তারা লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী, শামিদ সুমের পরে লাল সবুজের পতাকাটাকে বহন করুক। তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখেছি সে উচ্ছ্বাস তাদের শেষ পর্যন্ত তাদের মুখে লেগে থাকুক এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাক তারা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল একই সময় দেখা হবে সবুজ মাঠে নতুন আয়োজনে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।